নমস্কার। আজকের এই বিশেষ পুণ্য দিনে আমরা সৌভাগ্যবান যে আমাদের সামনে এই ভিডিওতে যিনি নমস্কারের ভঙ্গিমায় আছেন তিনি দক্ষিণ ২৪ পরগনার বনহুগলি গ্রাম নিবাসী, নরেন্দ্রপুর থানার অন্তর্গত, ব্রাহ্মণপাড়ার পার্শ্বস্থ পাত্রপাড়ার বিশেষ শ্রদ্ধাভাজন অসাধারণ আবৃত্তিকার মাননীয় অমল পাত্র মহাশয়, যিনি মঞ্চে মঞ্চে কবিতা আবৃত্তি করেছেন, বহু মানুষের আশীর্বাদ পেয়েছেন, যিনি ৭৬ ছুঁই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, তার চাইতেও উনি বয়সে বড়। তাই সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক ব্যক্তিকে যে সম্মান আমরা প্রদর্শন করি, সেই যথাযোগ্য সম্মান ওনাকে দিয়ে আমি অনুরোধ করব, ওনার যে প্রখর স্মৃতিশক্তি রয়েছে তা যাতে আগামী প্রজন্ম এবং বর্তমান জনগণ উপলব্ধি করতে পারে। আমার বিবেচনায় উনি বিশ্বের বিস্ময়, অর্থাৎ এরকম ধরনের মানুষ এই বয়সে এসে এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন এবং কোনো বই না দেখে, যিনি স্কুল কলেজে যাননি অথচ স্কুল কলেজের টিচার, প্রফেসর, শিক্ষকদের মাথা নুয়ে যায় ওনার আবৃত্তি শুনে। অভাবের তাড়নায় উনি পড়াশুনো করতে পারেননি, কিন্তু অনেক পড়াশুনো জানা মানুষও ওনার কাছে মাথা নত করেন, আমার স্বচক্ষে দেখা। তাই উনি এই বয়সে যে ধরনের কবিতা আবৃত্তি করতে পারেন, আজকেও যাতে তিনি সে আবৃত্তি করতে পারেন সেই অনুরোধ আপনার কাছে আমি রাখব। আর একটা কথা বলে রাখি, মাত্র ২১ বছর বয়সে যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কিশোর কবি সুকান্ত, যিনি তার কবিতার ছত্রে ছত্রে এই পৃথিবীতে মানুষ কিভাবে বাস করবে, কিভাবে শিশুর বসবাসযোগ্য হবে, কিভাবে নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার হবে, কিভাবে এই সমাজটা সুন্দর থেকে সুন্দরতর হবে, সেই কবিতার উনি আবৃত্তি করে শোনাবেন। আর ওনার ভালো লাগার কবি সুকান্ত, উনি ওনার প্রাণের কবি। কারণ যেমন উনি মঞ্চে মঞ্চে আবৃত্তি করে থাকেন এবং সেখানেও আমি বলতে শুনেছি যে সমাজকে যারা ভালোবাসে তাকে আমি ভালোবাসি। তাই কবি সুকান্তকে উনি বেছে নিয়েছেন ওনার প্রাণের কবি হিসাবে। তাই ওনাকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনি আপনার প্রাণের কবি কিশোর কবি সুকান্তের কবিতা ছাড়পত্র আপনি শোনান, আমরা হৃদয় দিয়ে শুনব। বিদ্রোহী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, হব্য দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত। উত্তেলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র। পরিভূমির শিশুর স্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। এবার আপনাদের সামনে
শ্রদ্ধা ভাজন মাননীয় অমল পাত্র মহাশয় আবৃত্তি করে শোনাবেন সেই কিশোর কবি সুকান্তের অসাধারণ কবিতা প্রিয়তমা সুখ। অগ্নিহোত্রী দুর্ভিক্ষের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয়তমা সুখ। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তার ওই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্থল হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মূল মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। আমি ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষের ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মসম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমারই আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দ্রনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তা তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যা রাত পথে পথে বাতি জ্বালিয়ে ফেলে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আমার বিবেচনায় মাননীয় শ্রদ্ধাভাজন শ্রী অমল পাত্র মহাশয় শুধু বনহুগলি নয়, কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর এক বিস্ময়, যেন গিনিস বুক অফ রেকর্ডস ওনার নাম যদি প্রস্তাবিত হয়, এবং যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য ব্যবস্থা করে দেন। কেন আমরা মূর্খ মানুষ, আমরা জানি না কীভাবে রাষ্ট্রপতি পুরস্কার পেতে হয়, কিন্তু আমার বিচারে মনে হয় উনি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ্য মানুষ এই রকমের প্রখর স্মৃতিশক্তির বিচারে। তাই বিশ্বের বিস্ময় মাননীয় অমল পাত্রের কাছে আমি অনুরোধ করব সেই কিশোর কবি সুকান্তের
একটি বিশেষ কবিতা বোধন। বাংলা কাব্যের ভুবনের প্রত্যুষের সুপ্তারা, আপমর জনসাধারণ গেয়ে নিজস্ব সত্তা, সংগ্রামী চেতনা বিপ্লবের মুখরতা, সুকান্ত মানি দুর্জয় সাহস, অর্ধবেদী আশা আকাঙ্ক্ষা, নিত্যদিনের লড়াইয়ের অভিব্যক্তি বোধন। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু চোখ মেলো এই জামনগরীর ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই তো পার, মারিয়া মরক বন্মন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না বও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পায়ে পায়ে বাধা ঠেলি, তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রমঞ্চ, যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার, হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল, তুমি তো প্রহর গণ, তারা মুদ্রা গুণি কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কোনকাল করটি। তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাকে ডাকে, কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদার, শোনো হে দুনিয়ার দ্বার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ভার, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো না? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম। শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কেবল পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র। লুলুক রসনা মেলা পৃথিবীতে পাড়াও ও হাত তাকে ছেড়ে দিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁক পাতে পর পর। মেলো চোখ আজ ভাঙো সে ফাঁক, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাটি। তোমার চেতনা চলিত হাতে, এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি, মারণ মন্ত্র বলে শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, পরাবৃতি আকশে মন্ত্র। সন্ধ্যে মালিক, সন্ধ্যে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়। হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। এ কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানে শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সঞ্জে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর ভবিষ্যৎ যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নিত্যবিদ হয়রান হয়ে মুজবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়।
আজকের ওই শব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকের এ শক্তি দাও, যুগ যুগ প্রাঞ্চিত দুর্দময় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার লাগানো উত্তাপ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও। গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কে তোমার, দেয়নি মুখেতে অন্ন বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। নমস্কার। ধন্যবাদ মাননীয় অমল পাত্র মহাশয়কে। আমরা যারা শ্রোতারা রয়েছি, যাতে আমরা মন দিয়ে শুনি, হৃদয় দিয়ে উপলব্ধি করি কবি সুকান্তের কবিতাকে, এটাই আমার অনুরোধ। আরেকটা কথা বলে রাখি, উনি যে আবৃত্তি করছেন, একটা কিন্তু দাঁত নেই উনার। তাহলে আমাদের সমাজে যে সমস্ত ছেলেমেয়েরা, জনগণ, পরবর্তী প্রজন্মরা যারা সুন্দর সুন্দর দাঁত নিয়ে আছে, তারাও কিন্তু এই মানুষটার কাছে আমরা লজ্জায় মাথা নিচু করি যে দাঁত না থেকেও যদি উনি এরকম আবৃত্তি করতে পারেন, তাহলে যাদের দাঁত আছে তারা আরও কত ভালো আবৃত্তি করতে পারবেন। তাই আমি এটা বলে রাখি, ওনার এই অসম্ভব অসাধারণ প্রতিভার কথা। এখন আমি ওনাকে অনুরোধ করব কিশোর কবি সুকান্তের সেই অসাধারণ কবিতা মজুরের ঝড়। বিদ্রোহী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা মজুরদের ঝড়। এখন এই তো সময়, কই কোথায় বেরিয়ে এসো ধর্ম ঘট ভাঙা দালালরা। সেই সব দালালরা ছেলেদের চোখের মতো যাদের ভোল বদলায়। বেরিয়ে এসো জাহান্নামে যাওয়া মূর্খের দল, বিচ্ছিন্ন, তিক্ত, দুর্বোধ্য, পরাজয় আর মৃত্যুর দূত। বেরিয়ে এসো, বেরিয়ে এসো শক্তিমান আর অর্থলোভীর দল, সংকীর্ণ গলির বিষাক্ত নিঃশ্বাস নিয়ে গর্তের পোকারা। এই তো তোমাদের শুভক্ষণ। গর্ত ছেড়ে বেরিয়ে পড়ো, আর বেরিয়ে পড়ো ছোট ছোট সাপেরা, বড় আর মোটা সাপেদের যারা ঘিরে থাকো। সময় হয়েছে আশ্রপিয়ার পুরনো অপমানের বদলে সাদা যাদের পেট, বংশগত সরীসৃপ দাঁত তারা বের করুক, এই তো তাদের সুযোগ। মানুষ ভালো করেই জানে অনেক মানুষের বিরুদ্ধে একজনকে লাগানোর সেই পুরনো কায়দা। সামান্য কয়েকজন লোভী, অনেক অভাবের বিরুদ্ধে আর স্বাস্থ্যবানদের বিরুদ্ধে ক্ষয়ে যাওয়ার দল। সূর্যালোকের পথে যাদের যাত্রা, তাদের বিরুদ্ধে তাই সাপেরা। অতীতে অবশ্যই সাপেরা জিতেছে বহুবার, কিন্তু এখন সেই সময়। সচেতন মানুষ, এখন আর ভুল করো না, বিশ্বাস করো না সেই সব সাপেদের। জম কালো চামড়ায় যারা নিজেদের ঢেকে রাখে, বিপদে পড়লে যারা ডাকে, তাদের চেয়েও কম চটকদার আর বিষাক্ত অনুচরেদের এতটুকু লজ্জা হয় না তাদের ধর্মঘট ভাঙতে, যে ধর্মঘট ব্যাপ্য ক্ষুধার চূড়ান্ত চিহ্ন। অবশ্য এখনো কোনো সম্মানিত প্রতিষ্ঠান হয়নি যার অজ্ঞাত নাম ধর্মঘট ভাঙার দল। অন্তত দরজায় সে নাম লেখা থাকে না। ঝড় আসছে, সেই ঝড়, যে ঝড় পৃথিবীর বুক থেকে জঞ্জালদের টেনে তুলবে। আর হুঁশিয়ার মজুর, সে ঝড় প্রায় মুখোমুখি। নমস্কার। আচ্ছা দাঁড়ো, শোনার একটা কথা বলি। আমরা যারা মাননীয় অমল পাত্রের কবিতা শুনছি, আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু মন দিয়ে, হৃদয় দিয়ে উপলব্ধি করুন এই কবি সুকান্তের প্রতিটি শব্দের অন্তর্নিহিত অর্থ,
যা সমাজকে সুন্দর থেকে সুন্দরতর করবে, এই ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন এনে দেবে যদি এই কবি সুকান্তের কবিতাকে বাস্তবায়িত করা যায় এবং যদি আমাদের রাজনৈতিক নেতা, সদস্য, এমএলএ, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি সবাই যদি এই কবি সুকান্তের কবিতাকে একটু ধ্যান দিয়ে বাস্তবের মাটিতে প্রয়োগ করেন, তাহলেই এই ধনধান্যে বসুন্ধরা আমাদের ভারতভূমি অনেক পুণ্যভূমি হয়ে উঠবে। আমি আজকে মাননীয় অমল পাত্রকে অনুরোধ করছি সেই কবি সুকান্তের অত্যন্ত অসাধারণ কবিতা জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী আবৃত্তি করে শোনানোর জন্য। বিদ্রোহী কিশোর কবি, জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। আকাশে মেঘের তাড়াহুড়ো, দিকে দিকে বজ্রের কানাকানি। সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালালো আজ, দিন ও রাত্রি হলো অস্থির কাজ আর শুধু কাজ। জনসিংহের ক্ষুব্ধ নকর হয়েছে প্রখর, হয়েছে তীক্ষ্ণ, হয়েছে প্রখর, হয়েছে তীক্ষ্ণ। এই ভুলে গেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, কেটে দাও। এবারে আপনারা শুনুন মাননীয় অমল পাত্রের মুখে। আমরা তো অনেক রকমের খাবার খেয়ে থাকি, তাই যদি প্রশ্ন করি ভালো খাবার কি বলুন তো, সেই উত্তরটা কিন্তু আমরা কবিতার মাধ্যমে পাবো, কবি সুকান্তের কবিতায় পাবো। এখন আমরা বর্তমান আবৃত্তিকার অমল পাত্র মহাশয়ের মুখ থেকে পাবো। বলুন ভালো খাবার। ভালো খাবার সুকান্ত ভট্টাচার্যের লেখা। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় কর্তা। সদাই পাহারা দেয় বাহিরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিদঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিনরাত চিৎকার আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়ো সড়ো, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিনরাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকানো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই কিসে সে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারদিক দেখে নিয়ে বার কয়ে হাসলেন ফিক ফিক। তারপরে বললেন বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। বাহ, অসাধারণ আমরা উত্তর পেলাম, সবচেয়ে ভালো খাবার গরিবের রক্ত। বাহ বাহ বাহ, আপনাকে আমার শতকোটি প্রণাম। এরপর আমরা মাননীয় অমল পাত্র মহাশয়ের মুখ থেকে শুনব পুরনো ধাঁধা, কবি সুকান্তের সেই যুগান্তকারী লেখা পুরনো ধাঁধা। সুকান্তের লেখা ভট্টাচার্যের পুরনো ধাঁধা। বলতে পারো বড় মানুষ মোটর কেন চলবে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে রুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, ইয়ে কি অনাসৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে। ধনীর মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য। হিংটিংছট প্রশ্ন এসব,
মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ধাক তৈরি, গরিব লোকের চামড়ায়। নমস্কার। এবার আমরা মাননীয় অমল পাত্র মহাশয়ের মুখ থেকে শুনবো একটি অসাধারণ কবিতা সিগারেট। তার আগে আমি ওনাকে অনুরোধ করব, যদি আপনি দয়া করে একটু ব্যাখ্যা করে দেন সিগারেটটা কি, কেন, আর সমাজে কতখানি শোষণ করে, একটু যদি দয়া করে ব্যাখ্যা করে দেন। অগ্নিহত্রী দুর্ভিক্ষের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সিগারেট একটি রূপক কবিতা। এই কবিতার মধ্য দিয়ে কবি সিগারেটের জমানিতে সমাজের শোষিত, নির্যাতিত, শ্রমজীবী মানুষের জান্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। রাজনৈতিক সামাজিক পুঁজিবাদীদের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণায় রচিত প্রতীকধর্মী কবিতা সিগারেট। সামাজিক বঞ্চনার প্রতি অগ্নিবর্ষিত হয়েছে, অন্যদিকে আশাবাদী ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা প্রকাশিত হয়েছে। সমাজের ধনী অর্থলোভী সম্প্রদায় লোভের গ্রাসে লালসার সুরাপান করে গরিবের রক্ত শুষে নিচ্ছে। ধনী দিন দিন ধনী হচ্ছে, গরিব হচ্ছে গরিবতর। গরিবরা চিরকাল যে তিমিরি, সেই তিমিরই রয়ে যাচ্ছে। শোষিত বঞ্চিত হতে হতে খেটে খাওয়া মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তাদেরকে নিয়ে ব্যবহার করা হয়, তাদের ন্যায্য মজুরি ও মানবিক মূল্য দেওয়া হয় না, তখন তারা বিদ্রোহ করে। তাই কবি সুকান্ত ভট্টাচার্য সেই সব মানুষের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। খেটে খাওয়া মজুর সম্প্রদায় মানবহীন মানুষের মান সম্মান প্রতিষ্ঠার জন্যে তিনি লেখনী ধারণ করেছেন। শরৎচন্দ্রের ভাষায় বলি, যারা শুধু দিলে পেলে না কিছুই, যাদের চোখের জলের কেউ কোনো দিন হিসাব নিলে না, তারাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। সমাজ সচেতন, মানব দরদি, সাম্যবাদী কবি শোষণহীন সমাজ ব্যবস্থা স্বপ্নের স্বাধীনতার কথাই তুলে ধরেছেন। এই কবিতার 19-20% চিন্তা চেতনা, সাম্রাজ্যবাদী মানুষের শোষণ, পীড়ন, ক্রোধ, মালিন্য, পরাধীনতার নাক পাশ থেকে দেশকে শৃঙ্খল মোচন করে স্বাধীনতার সামনে ছিল বিভোর। সমস্ত রকম শোষণ বঞ্চনার হাত থেকে বিশ্বের পরাধীন জাতির মুক্তি দিতে। তাই কবি বলে ওঠেন, আর আমরা বন্দি থাকবো না কৌটায় আর প্যাকেটে, আঙুলে আর পকেটে। সবাই একজোটে একত্রে ছিটকে পড়বো তোমাদের হাত থেকে বিছনায়, বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারবো তোমাদের। সেই দিন আর বেশি বাকি নেই। শ্রমজীবী মানুষ যখন ঐক্যবদ্ধভাবে জেগে উঠবে, তাদের বহুদিনের জমানো শোষণা বঞ্চনা জনিত দুঃখ, ক্লেশ, হতাশা, দুর্বলতার নির্মুখ খুঁজিয়ে পুরো হিসাব মিটিয়ে নেবে। সেদিন সমাগত প্রায়, আজ নিখিলের বেদনায় আত্মপীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উড়িয়েছে নবীন প্রভাতের নবারুণ। কর্মকলা ফলে সদা জাগ্রত, বিরামহীন বিশ্রামহীন মজুরি থেকে বঞ্চিত মৃত্যু মুখে পতিত সাধারণ মেহনতি মানুষ সুকান্তের কবিতায় খুঁজে পেয়েছে তাদের জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ও নিত্যদিনের লড়াইয়ের অভিব্যক্তি। মানুষের প্রতি যে ভালোবাসার ঐতিহ্য এই সুকান্তের প্রত্যেকটি পংক্তিতে ফুটে উঠেছে। সুকান্তের শুক্ল সমাজ সচেতন দৃষ্টি, বিশ্লেষণ মনোভাব, সদা জাগ্রত মন, গণমুখী সাধনার ভোজ্য কটল লেখনী। সুকান্তের কবিতায় 40-এর দশকের ইতিবাচক জীবনাদর্শের আলোককে নতুন পথের দিশারি, আলোকবর্তিকা স্বরূপ। তার কাব্য কবিতায় ইতিহাস, সচেতনতা, মানবিক আবেগ, হতাশার পরিবর্তে আশা, গ্লানি, কুৎসিতার বিরুদ্ধে স্থানিত ব্যঙ্গ, আত্মসমালোচনা, সমাজ সচেতনতা ইত্যাদি সার্থকভাবে জীবন্ত রূপ পরিগ্রহ করেছে। সুকান্তর বক্তব্য স্পষ্ট, অথচ ছন্দ চয়নে উনি একজন প্রথম শ্রেণীর কবি। নতুন কালের নতুন জীবনবোধের উদ্যোক্তা সুকান্ত। ক্ষুদ্র যাহা ক্ষুদ্র তাহা নয়। নমস্কার।
এতক্ষণ আমরা মাননীয় অমল পাত্র মহাশয়ের মুখে সিগারেটের ব্যাখ্যা শুনলাম। এবার আমরা চলে আসব আসল কবিতায়, যার নাম সিগারেট। সিগারেট। আমরা সিগারেট, তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত স্বল্প স্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন দোহাই তোমরা পারবে? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে, তাই কি তোমরা আমাদের শোষণ করো? বিলাসের সামগ্রী হিসেবে ফেলে পুড়িয়ে তোমাদের শোষণের টানে আমরা ছাই হই। তোমরা নিবিড় হও আরামের উত্তাপে, তোমাদের আরাম আমাদের মৃত্যু। এমনি করে চলবে আর কত কাল, আর কত কাল এমনি আমরা ডাকবো আয়ু হরণকারী তিল তিল অপঘাতকে। দিন আর রাত্রি, রাত্রি আর দিন, তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ। আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই, নেই কোনো অল্প মাত্রার ছুটি। তাই আর নয়, আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে 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 পকেটে। আমরা বেরিয়ে পড়বো সবাই একজোটে একত্রে। তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত ছিটকে পড়বো। ধন্যবাদ। মাননীয় আবৃত্তিকার মহাশয় একটু অনেক বয়সের মানুষ, জলের পিপাসা পেয়েছিল, তাই একটু জল খাবার জন্য উনি বন্ধ করবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনও উনি সবুজ সতেজ মনে আবার একটি নতুন কবিতা আবৃত্তি করার জন্য আমি ওনাকে অনুরোধ করব। একটি দেশলাই কাঠি, কারণ একটি দেশলাই কাঠি দেখতে ছোট, কিন্তু তার মধ্যে যে কি অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে তা কবি সুকান্তের কবিতায় আমরা স্পষ্ট প্রমাণ পাই। আর সেই দেশলাই কাঠিকেই তিনি তুলে ধরছেন আমাদের কাছে আবৃত্তিকার মাননীয় অমল পাত্র মহাশয়। সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভারের না লিবে ছুঁড়ে ফেলা। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে যেতে পারি ছাড়কার করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেই দিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের মুখের বিবর্ণ আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করছে বারংবার, তবু কেন বুঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্তে থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তা জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার। আমি সঞ্চালক নই, সামান্য মানুষ মাত্র। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি উনাকে বিশেষভাবে পুরস্কৃত করেন, সম্মানিত করেন, তাহলে আশীর্বাদ করেন, তাহলে উনি আরও মনের জোর পাবেন। আমি চাইব এমন মানুষ যদি আমাদের ঘরে ঘরে থাকে বা বিভিন্ন পরিবারে আলোকিত করে থাকে, তাহলে এই সমাজটা অনেক বেশি সুন্দর হবে। যদি আপনাদের কারোর মধ্যে কোনো অভিজ্ঞতা থেকে থাকে এই মানুষকে কী করে গিনিস বুক অফ রেকর্ডসে নাম লেখানো যায়, তাহলে যদি সহযোগিতা করেন আমি খুবই কৃতজ্ঞ থাকব সারা জীবন, এবং ওনার পরিবারও আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ওনার 2 সন্তান চন্দন এবং নন্দন, এবং 2 বৌমা, 2 নাতি এবং 1 নাতনি রয়েছে, তবুও তিনি অসহায় পিতা। উনি নিজের সংগ্রাম নিজে করেন, উনি কৃষিকাজ করেন, উনি জৈবিক পদ্ধতিতে মাটিতে চাষ করে ফসল ফলান, কোনো কেমিক্যাল সার দেন না। ওনার হাতের কাজ অত্যন্ত সুন্দর,
তাই আজকের এই শেষ কবিতায় ওনাকে বলবো একটি কবিতা আবৃত্তি করতে, যে কবিতার নাম আগ্নেয়গিরি। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি এই মানুষটিকে আমরা ভারতের রাষ্ট্রপতির পুরস্কার পাওয়াতে পারি, বা গিনিস বুক রেকর্ডসে নাম লিখাতে পারি, বা আপনাদের যত প্রতিষ্ঠান রয়েছে, যত ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, সংস্কৃতির প্রতিষ্ঠান, বা যে কোনো ধরনের শিক্ষা, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া এই সমাজের, এই জাতির, এই দশের কখনো উপকার হতে পারে না। তাই এই শিক্ষা যদি আমরা দিগন্তে ছড়িয়ে দিতে পারি, এই মানুষটার আবৃত্তি যদি আমরা সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুলে, কলেজে, শিক্ষার অঙ্গনে যদি এই মানুষটার আবৃত্তিকে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা অনেক ভালো হতে পারবো, বা আমরা একটু ভালো কাজ করে যেতে পারবো বলে আমার বিশ্বাস। এই বয়সেও এতগুলো কবিতা উনি একটানা একসঙ্গে আবৃত্তি করেছেন। আমি তাও ওনাকে বলছি একটা কবিতা শোনানোর জন্য, আগ্নেয়গিরি, তাতেও তিনি আপত্তি করছেন না। এখনও উনি অনেক কবিতা আবৃত্তি করে শোনাতে পারেন, কিন্তু সময়ের অভাবে আজকের পরিসরে এই আগ্নেয়গিরি করেই আমরা শেষ করব। তাই ওনাকে আমি অনুরোধ, উনি এরপরে আরও অনেক কবিতা আবৃত্তি করে শোনাতে পারেন, এতটাই প্রতিভা রয়েছে। এই আজকের দিনে আমি ওনাকে অনুরোধ করছি, আপনি আবৃত্তি করে শোনান সেই কবি সুকান্তের যুগান্তকারী কবিতা আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি, সুকান্ত ভট্টাচার্যের লেখা বিদ্রোহী কবি। কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড়, শান্তির ছায়া নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো। চোখে আমার বহুদিনের তন্দ্রা, এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রোহের বিদ্ধ করছো বারংবার। আমি পাথর, আমি তা সহ্য করছি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো আধ পোজা চোখে আমি কেবলই দেখেছি মিথ্যার ভিতে, কল্পনার মশলায় গলায় তোমাদের শহর। আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী। বিদ্রুপের হাসি আর বিদ্বেষের আতশবাজি, তোমাদের নগরে মদমত্র পূর্ণিমা। দেখো দেখো ছায়া ঘন নিবিড় অরণ্য, আমাকে দেখো দেখো আমার নিরুদ্বিগ্ন বর্ণতা। তোমাদের শহর আমাকে বিদ্রুপ করুক, কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত, কিছুতেই বিশ্বাস করো না আমি ভীষু বিষয় খুঁজি আমার সহদার। তোমাদের কাছে আমার অজ্ঞাত থাক, ভেতরে ভেতরে মোচড় দিয়ে ওঠাই আমার অগ্নুতুকার। অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা, তোমার আকাশে ফ্যাকাশে পেত আলো, বুনো পাহাড়ের মৃদু ধোয়ার অবগুণ্ঠন। ও কিছু নয়, হয়তো নতুন এক মেঘদূত। উৎসব করো, ভুলে যেও পিছনে আছে এক আত্মীয় পাহাড়। ভীষু বিষয় খুঁজে আমার জাগ্রত বংশধর। আর আমার দিন পঞ্জিকা আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর কবি সুকান্তের প্রতি কেমন শ্রদ্ধা দেখিয়েছেন তা আমাদের মাননীয় অমল পাত্র মহাশয়ের মুখ থেকে আমরা শুনব। অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি। তাই মাননীয় অমল পাত্রের কাছে আমার অনুরোধ, আপনি শোনান কবি রবীন্দ্রনাথ ওনার সম্বন্ধে কি বলেছিলেন। যে কবি যে বাণী শোনার জন্যে কান পেতেছিলেন কবিগুরু, সুকান্ত সেই কবি। সুকান্তেই প্রথম জনগণের আধুনিক কবি। তার কবি সুকান্ত সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কি কথাটা বলেছিলেন আরেকবার শুনতে চাইছি আপনার মুখে। যে কবির বাণী শোনার জন্যে কবিগুরু কান পেতেছিলেন, সুকান্তেই সেই কবি। সুকান্তেই আধুনিক বাংলা সাহিত্যের প্রথম জনগণের কবি। শৌখিন মজদুরি নয়, তার
জীবনে কিশোরের জীবনের শরিক, সত্যকার শরিক ছিল, আর তার ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল। তাই তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কবি সুকান্তের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সে কথাই আজকে অমল পাত্র মহাশয় তার কবিতার শেষে কথা বললেন। তাই আপনাকে আমাদের তরফ থেকে শতকোটি প্রণাম জানাই। আপনি আমাদের আশীর্বাদ করুন, পরবর্তী প্রজন্মকে আশীর্বাদ করুন, এবং যতদিন দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন, এবং যাতে আপনি সমাজের বিভিন্ন স্তরে এই ধরনের আবৃত্তি করতে পারেন, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে আপনার যথাযোগ্য মর্যাদা দিয়ে আপনাকে নিয়ে গিয়ে তারা আবৃত্তি শুনিয়ে এই সমাজকে শোধরানোর চেষ্টা করেন। তাই এই সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমি একান্ত অনুরোধ করব, আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটাই আমার বিনম্র অনুরোধ। মাননীয় অমল পাত্র মহাশয়কে আপনারা যথাযোগ্য সম্মান দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক, স্বাস্থ্য প্রতিষ্ঠান হোক, কৃষি প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা ওনাকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্ব নিয়ে এবং সামান্য কিছু পারিশ্রমিক এবং যথাযোগ্য সম্মান দিয়ে যদি আপনারা ওনাকে সুযোগ করে দেন, তাহলে এই সমাজটা আরও সুন্দর হবে, আরও ভালো হবে, পরবর্তী সমাজ অনেক কিছু শিখতে পারবে বলেই আমার বিশ্বাস। তাই আমার কাছে উনি বিশ্বের বিস্ময়। মাননীয় অমল পাত্র মহাশয়, আপনাকে আমার আবারও কোটি কোটি প্রণাম।